ওয়েলকাম ব্যাক টু ইউ অ্যাগেইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্সে যাওয়া যায়। সেই ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম যে এখানে 2 প্লাস ভার এই বিষয়টা আমরা আলোচনা করেছিলাম, তাই না? মনে আছে না? জি স্যার। 2 প্লাস ভার এইটা আমরা কিভাবে করেছিলাম? সোদে ব্যবহার করে। এবং আরেকটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আমরা যে 2 ড্যাশ 2 এই সূত্রটা আমরা কিভাবে করেছিলাম? অ্যাডজেক্টিভ দ্যাট। ওকে, এখন আজকের বিষয়ে আমাদের আলোচনা ইন স্পাইট অফ অর ডেসপাইট। এই জায়গায় সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে ইন স্পাইট অর ইন স্পাইট অফ অথবা ডেসপাইট এর অর্থটা হবে সত্ত্বেও। ঠিক আছে, এখন আমরা এই ধরনের যদি ফ্রেজ যদি পাই কোন সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কমপ্লেক্স করব দো ব্যবহার করে, অথবা দো ছাড়াও দোর আগে এখানে এ এল লিখে দিলে অলদো ব্যবহার করে করা যায়। এ এল টি এইচ ও ইউ জি এইচ অলদো এবং দো একই অর্থ। তো সেন্টেন্সগুলোকে কিভাবে চেঞ্জ করতে হবে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আন্ডারস্ট্যান্ড? এই সিম্পল সেন্টেন্সকে যদি আমাদের পরীক্ষা বলা থাকে যে মেক ইট কমপ্লেক্স, এটিকে যদি কমপ্লেক্স করার যদি ডিরেকশনটা থাকে কমপ্লেক্স সি ও এম পি এল ই এক্স কমপ্লেক্স যদি করতে বলা হয়, তাহলে কিভাবে এই কাজটা করব আজকের আলোচনা কিন্তু সেটাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যবহার করতে হবে কি দো। এখন দোটা কিভাবে ব্যবহার করব? আমরা এই যে ইন স্পাইট অফ আছে, এই যে এই ইন স্পাইট অফ এটাকে আমরা তুলে দিব। তুলে দিয়ে এর পরিবর্তে আমি লিখব কি দো। তাহলে আমি যদি এটার আনসারটা করি, দো লিখলাম। রিমেম্বার ইট, দোর পরে এখানে যে পসেসিভ কেস আছে, এখানে মাই আছে, এই মাইটা কিন্তু এখানে লেখা যাবে না, এখানে লিখতে হবে সাবজেক্টিভ কেস। তোমাদের কি কেউ বলতে পারো যে মাই থেকে আমরা সাবজেক্ট কি লিখব? কি লিখব? আই। ভেরি গুড। তাহলে এই যে মাই পসেসিভ, এটা এখান থেকে আমার সাবজেক্ট লিখতে হবে কি আই। এখানে একটু টেন্স খেয়াল করো তো, দেখো এখানে কি লেখা আছে? আই অ্যাম ওয়ার। তো এখানে কি দেখতে পাচ্ছ? বিং। এই বিং ভার্ব, এই বিং এটা আইএনজি যুক্ত ভার্ব। আমরা মেইন ভার্বটা পাবো বি। বি থেকে এম ইজ আর ওয়াজ ওয়্যার, পাঁচটা মনে রাখবো। কি কি বললাম? এম ইজ আর ওয়াজ ওয়্যার। তাহলে এখানে প্রেজেন্ট টেন্স যদি থাকে সেই জায়গাতেও আমাকে প্রেজেন্ট টেন্স তৈরি করতে হবে। এখানে বিং থাকবে না, বিং থেকে আমার পাঁচটার ভিতর থেকে একটা ডিসিশন নিতে হবে, এম ইজ আর ওয়াজ ওয়্যার। তাহলে আমরা কি লিখবো এখানে বলো তো? বিং লেখা যাবে না, কি লিখবো? এম। রাইট। দো আই এম ইল, এরপর আর কোনো কাজ নাই, কমা লিখবা। এখানে পরের স্টেটমেন্টটা কি থাকবে? আই এম ওয়েল। আনসারটা দাঁড়াচ্ছে কি? ইন স্পাইট অফ মাই বিং ইল, আমার অসুস্থতা সত্ত্বেও আই এম ওয়েল, আমি ভালো আছি। আর এখানে অর্থ হলো দো আই এম ইল, যদিও আমি অসুস্থ, আই এম ওয়েল, তবু আমি ভালো আছি। মানে অর্থটা একই থাকবে, শুধু স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। ইন স্পাইট অফ থাকলে এখানে সিম্পল সেন্টেন্স, এবং দো ব্যবহার করে আমরা যে স্টেটমেন্টটাকে একটু চেঞ্জ করে লিখলাম, স্ট্রাকচারটাকে পরিবর্তন করে লিখলাম, অর্থ কোনো পরিবর্তন হবে না, মিনিং উইল নট বি চেঞ্জ বাট স্ট্রাকচার ইজ চেঞ্জড। আন্ডারস্ট্যান্ড? এখানে শুধু আমাদের সেন্টেন্সের কাঠামোটা পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে আমাদের কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি। সুতরাং এটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো, এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। তাহলে আমরা স্লাইডের আনসারটা একটু দেখি। দেখো তো আমি যেটা বুঝাইছিলাম সে কথাটা আসছে না? জি স্যার। আমরা ইন স্পাইট অফ এর পরিবর্তে কি লিখলাম? দো। এখানে মাই থেকে কি লিখবো? আই। তারপরে বিং থেকে লিখছি কি? এম। তারপর এখানে যা আছে আর কোনো পরিবর্তন করি নাই। এখানে যদি আমরা টেন্সকে পরিবর্তন করে দিই, একটু খেয়াল করো, আমরা এই জায়গাতে যাব, এই যে এখানে আই এম ওয়েল, এই এম এর জায়গায় এখানে যদি প্রশ্নে ওয়াজ থাকতো, ডব্লিউ এ এস, ওয়াজ যদি থাকতো, তাহলে কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে এই যে বিং ভার্বটা এই জায়গাতে, এই জায়গার টেন্সটা এর সাথে মিল করে লিখতে হবে, এই এম এর জায়গায় আমাদের ওয়াজ লিখতে হবে। তাহলে টেন্সের পরিবর্তনটা যদি থাকে তাহলে এইভাবেই থাকবে, ওই জায়গায় টেন্সটা যেভাবে থাকবে, ওখানে পাস্ট টেন্স থাকলে এখানেও পাস্ট টেন্সে করতে হবে।
কোনো প্রবলেম? Yes, sir. Understand everybody? Yes, sir. Now go to the next slide. Unemployed অর্থ বেকার। সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সে বলছে যে despite his merit, তার মেধা সত্ত্বেও, মেধা থাকা সত্ত্বেও, তার জ্ঞান থাকা সত্ত্বেও, সে মেধাবী হওয়া সত্ত্বেও he can get a job, সে চাকরি পাচ্ছে না। তাহলে আমরা সূত্র নিয়ে যেটা আলোচনা করছিলাম, in spite of অথবা despite থাকলে ওই স্টেটমেন্টটাকে বলবো আমরা সিম্পল সেন্টেন্স। আন্ডারস্ট্যান্ড? এখন এই ধরনের স্টেটমেন্টটাকে আমরা যদি কমপ্লেক্সে করি তাহলে এই despite বাদ দিয়ে আমি কি লিখব? দো লিখব। আমরা যদি দো লিখি টি এইচ ও ইউ জি এইচ, আমরা এখানে দো লিখলাম। এখানে হিজ থেকে সাবজেক্ট নিয়ে আসো, এটা পসেসিভ রূপ, সাবজেক্ট নিয়ে আসবে। হিজ থেকে কি হবে? সাবজেক্ট হি হবে, রাইট? হি। এখানে দেখো, এখানে ম্যারিড, এখানে হি ম্যারিড বলা যাবে না, হি ম্যারিড বলা যাবে না, এখানে একটা ভার্ব লাগবে। কারণ ম্যারিড এটা একটা মেধা, এটা এখানে এটা একটা নাউন, তাহলে নাউনের আগে এখানে হ্যাভ এবং হ্যাজ এই দুইটার একটা লিখতে হবে। এখানে লক্ষ্য করছি এখানে ক্যান নট, তাহলে নিশ্চয়ই এখানে প্রেজেন্ট টেন্স লিখতে হবে, সেই জন্য এখানে লিখতে হবে হ্যাজ। দো হি হ্যাজ ম্যারিড, এম ই আর আই ডি, ম্যারিড, কমা, যদিও তার মেধা আছে। এই পরের সেন্টেন্সটা পুরো চেঞ্জ করার কোনো প্রয়োজন হবে না, ওটা যা আছে তাই লিখবা। হি ক্যান গেট এ জব, এখানে যা আছে তাই লিখলাম, হি ক্যান গেট এ জব। এখন অর্থ হলো যে যদিও তার মেধা আছে তবুও সে চাকরি পাচ্ছে না। আন্ডারস্ট্যান্ড? Yes, sir. তাহলে আনসারটা একটু লিখে নাও। Though he has merit, he can't get a job. যদিও তার মেধা আছে তবুও সে চাকরি পাচ্ছে না। এবং নেক্সট সেন্টেন্সটা লিখো, in spite of your poverty, you are honest. এখানে মনে করো ছেলেটির মতো তুমি গরিব, তুমি গরিব, তোমার দারিদ্রতা আছে, তোমার দারিদ্রতা, your poverty, পোর থেকে আসছে poverty, poverty এটা একটা নাউন। তোমার দারিদ্রতা সত্ত্বেও you are honest, নেক্সট সেন্টেন্স যেটা ওটা কোনো পরিবর্তন হবে না, শুধু তোমাকে এই ফার্স্ট যে সেন্টেন্সটা আছে in spite of এবং despite এই স্টেটমেন্টটাকে তোমাকে স্ট্রাকচারালি চেঞ্জ করতে হবে, স্ট্রাকচারালি চেঞ্জ করতে হবে, কিন্তু পরের সেন্টেন্সটা ওটা কোনো প্রয়োজন নেই চেঞ্জ করার, ওটা যা আছে তাই থাকবে, শুধু এই জায়গাটা চেঞ্জ করে দিবা। বল এদিকে আসো, সাবধানে পজ করে দিই। পোভার্টি থেকে আমরা কি লিখলাম? পোর লিখলাম, তাই না? এখানে খেয়াল করো, সেতুর আনসারটা কি ছিল? সেতু বলছিল দো, টি এইচ ও ইউ জি, এখানে লিখি তাহলে দেখা যাবে টি এইচ ও ইউ জি এইচ, দো। সেতু এটা লিখছিল না? এটা লিখছিল। তারপর ইউর থেকে সাবজেক্টটা কি নিয়ে আসছে? ইউ। তারপর এখানে কি আছে? পোভার্টি, তাই না? পোভার্টি, পোভার্টি দারিদ্রতা, পি ও ভি ই আর টি ওয়াই, পোভার্টি দারিদ্রতা। এটা নাউন যদি লেখো তাহলে তোমাকে লিখতে হবে হ্যাভ, এখানে লিখতে হবে ইউ এর পরে হ্যাভ। এই শুধু এটাই লিখছিল, দো ইউ হ্যাভ পোভার্টি, যদিও তোমার দারিদ্রতা আছে, এখানে কমা আছে, ইউ আর অনেস্ট, ইউ আর অনেস্ট, এইচ ও এন ই এস টি। আমি তোমাদের মনোযোগ আকর্ষণ করছি এই ক্ষেত্রে যে তাহলে এই যে একই সেন্টেন্স আনসার কিন্তু দুইটা হলো, তাহলে কি কোনটা ভুল লিখলাম কিনা? কোনটা ভুল লিখছি কিনা? না। এখানে এটা একটু বিশ্লেষণ করব। এখানে খেয়াল করো, ইউ আর ও, এই যে ইউ থেকে ইউ হয়েছে, এর মধ্যে তো কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে কি লিখলাম? আর এটা কি বি ভার্ব বলা হয়? বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বলতে হয়। এই যে তোমরা পোর লক্ষ্য করো, এই যে ছেলেটি গরিব, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এই পোর থেকে, দরিদ্র থেকে নাউন হলো দারিদ্রতা, দারিদ্রতা হলো বিশেষ্য। সুতরাং যেহেতু পোর বলছি, পোর যদি বলি তাহলে আমাকে এম ইজ আর এই তিনটা থেকে একটা নিয়ে আসবে, যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স আছে, সেই জন্য আমরা এখানে আর বলছি এবং পোভার্টি থেকে আমরা পোর লিখছি। অ্যাডজেক্টিভের সামনে বি ভার্ব হয়, অ্যাডজেক্টিভের আগে বি ভার্ব আছে, সেই জন্য এই পোভার্টি। কিন্তু আমরা পোভার্টি যদি লিখি তাহলে আমরা এখানে এম ইজ আর থেকে একটা নিয়ে আসতে পারবো না,
আমাদেরকে নিয়ে আসতে হবে হ্যাভ অথবা হ্যাড। তাহলে রুল হলো নাউনের আগে হ্যাভ অথবা হ্যাজ হবে, আর অ্যাডজেক্টিভের সামনে am is are was were এগুলো টেন্স অনুযায়ী বি ভার্ব হবে। তাহলে এই জিনিসটা খেয়াল করলে কোন স্টুডেন্ট যদি এইভাবে আনসারটা করে সেই স্টুডেন্টের আনসারটা সঠিক রাইট হবে, কোন স্টুডেন্ট যদি এইভাবে লেখে সেতুর মতো দ্যাট ইজ রাইট। সুতরাং কোনো সমস্যা নাই। তোমার চিন্তা করতে হবে যে আমি নাউনটাকে ঠিক রাখলে আমাকে হ্যাভ হ্যাজ থেকে একটা নিয়ে আসতে হবে, আর পাস্ট টেন্স হলে হ্যাড। আর যদি আমি অ্যাডজেক্টিভ লিখি তাহলে am is are was were থেকে একটা নিয়ে আসতে হবে টেন্স অনুযায়ী। Understand everybody? Yes, sir. I think you can all understand. Yes. এখানে আমরা লক্ষ্য করি in spite of অথবা despite এটা বাদ দিয়ে আমরা কি লিখব? তো অথবা কি লিখতে পারবো? although এটা বসানো যাবে। সেন্টেন্সটি লক্ষ্য করেন in spite of their having problem তাদের সমস্যা থাকা সত্ত্বেও, সমস্যা আছে, তোমাদের সমস্যা আছে, আমাদের সমস্যা আছে, they could overcome all difficulties তাদের জীবনে যতগুলো ডিফিকাল্টিজ ছিল বা আছে সব সমস্যাগুলো তারা সমাধান করতে পেরেছিল। এখন খেয়াল করো এখানে টেন্সের চেঞ্জিং দিয়েছিলাম। in spite of মানে সত্ত্বেও, দেয়ার মানে তাদের, হ্যাভিং মানে থাকা বা আছে, প্রবলেম মানে সমস্যা। দে কুড, দেখো তো কুডটা কোন টেন্সে? পাস্ট টেন্স, রাইট। দে কুড ওভারকাম মানে কি? জয়লাভ করা, সমাধান করা। ওভারকাম অল ডিফিকাল্টিজ সকল সমস্যাগুলো তারা সমাধান করতে পেরেছিল। এখানে আমার পাস্ট টেন্সের বিষয়টা, তাহলে in spite of বাদ দিয়ে আমরা কি শিখেছি? দো, রাইট। এখন দেয়ার থেকে আমরা সাবজেক্ট কি নিয়ে আসবো? দে, রাইট। এখন কি আছে? হ্যাভিং থেকে আসবে আমার হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড। এই তিনটা, এই হ্যাডটা হলো পাস্ট টেন্সের ক্ষেত্রে, হ্যাভ এবং হ্যাজটা হলো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। যেহেতু ওখানে আবার আছে কি? পাস্ট টেন্স, সুতরাং আমরা হ্যাভ এবং হ্যাজ এখানে লিখতে পারবো না। তাহলে আমাদের আনসারটা যদি বলি তাহলে কি হয়? in spite of বাদ দিয়ে বলবো দো অথবা অলদো বলতে পারি। তারপরে দেয়ার থেকে কি বলবো? দে। টেন্সের কারণে হ্যাভিং বাদ দিয়ে আমরা বলবো কি? হ্যাঁ। আনসার পেয়ে গেলাম, বাকি সব ঠিক আছে। এখন সবাই একসাথে বলো দো দে হ্যাড প্রবলেমস। যদিও তাদের সমস্যা ছিল দে কুড ওভারকাম অল ডিফিকাল্টিজ তারা সব সমস্যাগুলো সমাধান করতে পেরেছিল, জয়লাভ করতে পেরেছিল। আনসারটা দেখে আসি। দেখো তো আনসারটা ঠিক আছে না? কোনো সমস্যা? বুঝতে পারছো সবাই? ঝটপট খাতায় লিখে নাও। লেখা শেষ। একটা সেন্টেন্স যদি ভালো করে বুঝো তাহলে আর সমস্যা হওয়ার কথা না। আমরা আজকে এই মেসেজটাই দিচ্ছি যে ইন স্পাইট অফ থাকলে আমাকে লিখতে হবে দো। এই মেসেজটা তো সবার ঢুকছে, তাই না? ইন স্পাইট অফ থাকলে কি লিখবো? দো। এবং এখানে হ্যাভিং থেকে আমরা নিয়ে আসলাম কি? হ্যাঁ। আমি যদি এই জায়গায়, খেয়াল করো, আমি এই জায়গায় যদি এখানে ক্যান দিতাম, এই কুড না দিয়ে আমি যদি এখানে ক্যান দিয়ে দিতাম তাহলে কি এখানে হ্যাড হবে? কি হবে বলো তো? দে হ্যাঁ। তখন এই জায়গায় আমাকে হ্যাভ লিখতে হবে, এই যে বি হ্যাভ। অর্থাৎ এখানে টেন্সের সাথে এই টেন্সটা একটু ম্যাচ করতে হবে। এখানে প্রেজেন্ট টেন্স হলে ক্যান মে এগুলো থাকলে এখানে নাউনের আগে তুমি দিয়ে দিবা হ্যাভ অথবা হ্যাজ। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে এখানে হ্যাড ব্যবহার হয়েছে। তাহলে হ্যাভিং থেকে আমরা তিনটে নিয়ে আসতে পারবো। আমরা পরের সেন্টেন্সটা লক্ষ্য করি, দেখি কি আছে। এই সেন্টেন্সটা লেখো। এটাও পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে,
এখন একটু খেয়াল করে ড্যাশ বাইটটা মাঝখানে ব্যবহার করছি। এখন এতক্ষণ সামনে ছিল, তাই না? এতক্ষণ কিন্তু সামনে ছিল, কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ড্যাশ বাইটের মাঝখানে ব্যবহার করছি। মনে করো আমাদের শিমুলির নানি শিমুলিকে অনেক মারছে। শিমুলি জানেও না কেন মারলো। শিমুলি বলল, নানি তুমি যে আমারে মারলা, আমার দোষটা কি? আমার তো কোনো দোষ নাই, কিন্তু মাইরটা তো ঠিক ওই খাইছে। শিমুলি মাইরটা কিন্তু ঠিক ওই খাইছে। আচ্ছা যাই হোক, এখন দ্য গার্ল গট পানিশড, মেয়েটি শাস্তি পেয়েছিল। ডেসপাইট হার ইনোসেন্স, তার নির্দোষ সত্ত্বেও, তার কোনো দোষ ছিল না। হার মানে তার ইনোসেন্স মানে হলো কি? নির্দোষ, তার কোনো অপরাধ নাই। নিরপরাধ সত্ত্বেও, তার নিরপরাধ সত্ত্বেও মেয়েটি শাস্তি পেয়েছিল। এখন নানি মারছে, এখন আর কি করবো? ও জানেও না নানি কেন মারছে। আচ্ছা যাই হোক, এখন আমরা ড্যাশ বাইটে এই জায়গায় পাইছি না? ড্যাশ বাইটের পরিবর্তে কি লিখবা? দো। তাহলে কি ওটা কি সামনে নিয়ে আসবা নাকি ওটা ওই জায়গায় থাকবে? একটু খেয়াল করো, এই যে সেন্টেন্সটা এখানে আছে, দি গার্ড গট পানিশড, এই পর্যন্ত মনে করে লিখলাম। লেখার পরে এখানে যে ড্যাশ বাইট আছে, এই যে ড্যাশ বাইট এই জায়গায় আছে, এটা আমরা লিখবো না, এটা বাদ। বয়াকার বাদ ও বাদ, এটা বাদ দিলাম। বাদ দিয়ে এই জায়গায় আমরা কি লিখবো? দো লিখবো অথবা ও দো লিখবো। আমরা দো লিখি, এখানে দো লিখলাম। ওই সেন্টেন্সটা লিখলাম T H O U G H, দো। এখন দেখো হার থেকে আমরা কি নিয়ে আসবো? এই হার বাদ দিব, বাদ দিয়ে কি নিয়ে আসবো? শি, মেয়েটি, এখানে শি। এখানে দেখো ইনোসেন্স, এখানে সি শব্দের শেষে সি থাকলে সেই শব্দটা, সেই ওয়ার্ডটি নাউন হয়। সি ইজ এ সাফিক্স, সি সাফিক্স, এটা নাউন। যদি নাউন থাকে তাহলে এখানে নিয়ে আসতে হবে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড। এখানে পাস্ট টেন্স আছে গট পানিশড, তাহলে এখানে নিয়ে আসতে হবে হ্যাড। Though she had innocence, innocence, এখানে আমরা ইচ্ছা করলে আমরা এই ইনোসেন্স, এই নাউনটাকে যদি আমরা অ্যাডজেক্টিভে রূপান্তর করি, যেমন ইনোসেন্ট, আমরা যদি এটা অ্যাডজেক্টিভ করি তাহলে অ্যাডজেক্টিভের সামনে এখানে হ্যাড লেখা যাবে না, এখানে লিখতে হবে ওয়াজ, যেহেতু এটা পাস্ট টেন্স। তাহলে she was innocent, এখানে দো থাকবে। তাহলে আমরা দুইটা নিয়ে আসতে পারি। এখানে বিষয়টা, চিন্তা বিষয়টা এখানে। যদি আমরা নাউনটা ঠিক রাখি তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এটা থেকে নিয়ে আসতে হবে। আর যদি আমরা অ্যাডজেক্টিভ করে দেই তাহলে আমার বি ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে আমাদের এখানে আনসারটা কি আছে একটু দেখে নিই। স্লাইডের আনসারে কি আছে দেখো তো। তোমাদের লিখে নিতে হবে। দেখো তো আমি কি লিখলাম? The girl got punished. Despite বাদ দিয়ে কি লিখছি? তো কি লিখছি? তো এখানে এই যে হার বাদ দিয়ে আমরা সাবজেক্ট কি লিখছি? she, রাইট। তারপরে দেখো কি লিখছি? হ্যাড, কারণ আমরা এখানে নাউনটা রাখছি। নাউনের আগে এখানে কি দিতে হবে? হ্যাভ, হ্যাজ, হ্যাড থেকে হ্যাড দিতে হবে। টেন্সের কারণে এখানে পাস্ট টেন্স, এখানে পাস্ট টেন্স হ্যাড দিতে হবে। আর আমি যদি এখানে এই যে বলছিলাম যে ইনোসেন্স এই নাউনকে আমরা যদি অ্যাডজেক্টিভে রূপান্তর করি, ইনোসেন্ট মানে নিষ্পাপ, নির্দোষ, নিরপরাধী। এখন যদি আমরা এটাকে অ্যাডজেক্টিভ করে দেই তাহলে অ্যাডজেক্টিভের সামনে এখানে বি ভার্ব দিতে হবে। টেন্স অনুযায়ী ওখানে সি এর পরে ওয়াজ হয়, ওয়াজ লিখছি। তাহলে দুটো আনসারই সঠিক। বুঝতে পারছো সবাই? यस স্যার। এনি প্রবলেম? নো স্যার। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? যে সিম্পল সেন্টেন্সের ভিতরে ইনস্পাইট অথবা ডেসপাইট, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকবে, এটা সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোকে আমরা কমপ্লেক্স করব কি ব্যবহার করে? দো ব্যবহার করে অথবা অল দো ব্যবহার করে। ঠিক আছে? यस স্যার। আজকের আলোচনা শুনবার জন্য, বুঝবার জন্য, সময় দেওয়ার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে নেক্সট ক্লাস।